যে বিষয়টা নিয়ে প্রথমেই আপনার কাছে আসবো সেটা হলো যে গতকাল সংসদে একটা হামলা হয়েছে। যে হামলাটাকে কুণাল ঘোষ তিনি বলছেন এটা গভীরভাবে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র, কোনো চিত্রনাট্য, বিজেপির নিজস্ব রচিত কোনো চিত্রনাট্য। এ বিষয়ে আপনি কি বলবেন? এই কিছুক্ষণ আগে আপনারা আসার আগে আমি টেলিভিশনের পর্দায় দেখছিলাম, এটা ঠিকই, এটা একটা গভীর রাজনৈতিক ষড়যন্ত্র, এটা নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। শুধু তাই নয়, যে প্রধান হামলাকারী হিসেবে সন্দেহ করা হচ্ছে তারই একেবারে কাছাকাছি কে ললিত ঝা বলে একজন আছে, সে কলকাতায় থাকতো, তার বাড়িতে ইতিমধ্যে একাধিক টেলিভিশন চ্যানেল পৌঁছে গেছে যে এখানে ভাড়া থাকতো। সে কলকাতার একটি ছেলেকে, যে আবার এনজিওর সঙ্গে যুক্ত, তাকে হামলার ছবি পাঠিয়েছে এবং সেই ছেলেটিও মোটামুটি এখন উধাও হয়ে গেছে। তাহলে সব মিলিয়ে আমার তো মনে হচ্ছে এটা সত্যিই গভীর ষড়যন্ত্র। কিন্তু ওই লোকটি যা বলছে, সে ওই কুণাল ঘোষ নামক যে লোকটি যা বলছে, ও তো হচ্ছে ওই তৃণমূলের ওই দোহার ধরা লোক। কিছু লোক কীর্তন গায়, কিছু লোক দোহার ধরে, ও তো ওই দোহার ধরে। তা নইলে হয়তো 3.5 বছর জেল খেটেছিল, আবার 3.5 বছর ঢুকিয়ে দেবে। সেই জন্যই ও ওইসব ভয়ে এই কথাগুলো বলে। গভীর ষড়যন্ত্র বটে, কিন্তু এই গভীর ষড়যন্ত্রের যোগটা বাংলায় রয়েছে, ইতিমধ্যেই সেটা প্রতিষ্ঠিত। এবং এটা নিয়ে তদন্ত করছে কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র দপ্তর এটা নিয়ে কমিটি গড়েছে। সেই কমিটি এই ষড়যন্ত্রের পুরো মূলোৎপাটন করবে, খুঁজে দেখবে যে কী ঘটেছিল এবং আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। আমার এটা দেখে মনে হচ্ছে এগুলো একেবারে মানে দেশবিরোধী কিছু উগ্র বাম শক্তি, তার সঙ্গে কিছু আঞ্চলিকতাবাদী শক্তির যোগাযোগ রয়েছে। কিছু বাম শক্তি, আঞ্চলিকতাবাদী শক্তি, যা মানে ঘটনা পরম্পরা দেখে মনে হচ্ছে যে তাদের যোগাযোগ থাকাটা খুব স্বাভাবিক। তো এই যে লোকটি কলকাতায় থাকতো, তার সম্পর্কে বলা হচ্ছে ও বিভিন্ন বামপন্থী যে সমস্ত ইউটিউবের সেগুলোকে শেয়ার করতো, ফেসবুকে বামপন্থী লেখা শেয়ার করতো। এগুলো সবই আমি টেলিভিশনের পর্দায় দেখলাম, আর কলকাতার যোগ পাওয়া গেছে। ফলে সব মিলিয়ে কোনো জাতীয়তাবাদী মানুষ এদের সমর্থন করবে না, করবে কেবলমাত্র কিছু আঞ্চলিকতাবাদী, পরিবারবাদী, কিছু একেবারে দেশবিরোধী মানুষ আর উগ্র বামপন্থী। আমার ধারণা খুব তাড়াতাড়ি যদি মানে রিপোর্টটা বেরিয়ে যায়, আশা করি বেরোবে, এই চক্রান্তের মূলোৎপাটন করা সম্ভব হবে। স্যার, এই বিষয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলছেন যে এই যে মানে এই এই ব্যাপারটা হচ্ছে গিয়ে বিজেপির যে মানে বিজেপির নাকি আমি কতটা ইউজ করছি যে তাদের যে সমাজ বিরোধী বা দেশ বিরোধী যে সমস্ত কাজ ক্রিয়াকলাপ সেই বিষয়টার থেকে নজর ঘোরানোর চেষ্টা, কারণ বিজেপির নাকি পরাজয় নিশ্চিত এবং এই সময়ই মানুষের নজরটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, এবং এটাই বিজেপির একটা সুচিন্তিত ষড়যন্ত্র। কি বলবেন আপনি? আমি আগেই বললাম যে সে 3.5 বছর জেল খেটে বেরিয়েছে, জেল খাটা আসামি, তার কথার এত গুরুত্ব দেওয়ার কারণ নেই। তাকে জেলে ঢুকিয়েছিল এই তৃণমূল পরিচালিত সরকার, এবং তার বার করে তাকে আবার সেই দলেরই মুখপাত্র করলো। এটা তৃণমূলেই সম্ভব। কীর্তনের দোহান না ধরলে 3.5 বছরের পর আবার 3.5 বছর ঢুকিয়ে দিতে পারে জেলে। সুতরাং তাকে এরকম দোহার ধরতেই হবে, কিচ্ছু করার নেই। ওর এইসব বাজে কথার কোনো উত্তর দেওয়ার আমার একদম ইচ্ছে নেই। ও একটু পড়াশুনো করুক, ও পড়াশোনার একটু বেশি গোলমাল আছে। যতদূর জানি ও হায়ার সেকেন্ডারি অবধি এগিয়েছে, আর বেশি এগোতে পারেনি। একটু পড়াশুনো করতে হবে, তো জানতে হবে যে ইলেকট্রাল পলিটিক্স কাকে বলে, গত মানে 4-5টে রাজ্যের নির্বাচনে কি হয়েছে, কংগ্রেসের হাল কি, বিজেপির হাল কি, বিভিন্ন মানে যে মিডিয়া হাউস যারা যে ইলেকশন সার্ভে করছে, ওপিনিয়ন পোল করছে, তারা কি বলছে, এই সব না জেনে আজে বাজে কথাবার্তার কোনো উত্তর দিলে তাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। উত্তর দেওয়ার কোনো মানে হয় না। আমি শুধু এটুকু বলি, আমার নিজের কথা এটা, সেটা হচ্ছে যে বিজেপির এই মুহূর্তে ভারতে যা পজিশন, তাতে ওই ধরনের ছাগলামি ঘটিয়ে কোনো কিছু করার দরকার নেই। এগুলো করে কারা? যারা পরাজয় নিশ্চিত, যারা চুরি করে, তারাই সব অশিক্ষিত মানে মূর্খের মতো কাজ করে। ভারতীয় জনতা পার্টি একটা সিরিয়াস দল, আগামী নির্বাচনে ক্ষমতায় শুধু আসবে না, আপকিবার 400 পার হতে পারে। তার খেয়ে দেয়ে কাজকর্ম নেই, এসব কথা বলতে যাচ্ছে। আবার বলছি, এর কথায় বেশি গুরুত্ব দেবেন না, একে নিয়ে আর কোনো প্রশ্ন করবেন না, কারণ এই লোকটার একটা প্রশ্নের আমি উত্তর দিতে রাজি নই, তাহলে কিন্তু এ খুব মানে গুরুত্ব পেয়ে যাবে। একে এত গুরুত্ব দেবেন না। স্যার, কিন্তু আরেকবার কুণালবাবুকে নিয়েই কথা বলতে হচ্ছে। কিন্তু এবার আপনাকে আমি যে বিষয়ে প্রশ্ন করব সেটা আমাদের রাজ্যের বিষয়। সে রাজ্যে যে সরকারি চাকরি প্রার্থীরা, তাদের কাছে গিয়ে এই কুণাল ঘোষই এক সময় বলে এসেছিলেন যে যারা দুর্নীতি করছে, যারা পাপ করছে, প্রায়শ্চিত্ত সেই সরকারই করবে।
তাহলে এর মাধ্যমে কি কুণাল কোনো রকম ইঙ্গিত দিতে চেয়েছিলেন নিজের দলের বিরুদ্ধেই, কি বলতে চান? এখন ও যে কি বলে কি না বলে ঈশ্বর জানে, কারণ ও যখন 3.5 বছর আগের ঘটনা, 4 বছর আগের ঘটনা, ওকে যখন পুলিশ তুলে নিয়ে যাচ্ছে কাঁদতে কাঁদতে বললো আমি যাচ্ছি, আমি ফিরবো কিনা জানি না, আমি এইটা বলে যাচ্ছি। তারপর তাকে যখন বাসে করে ধরে নিয়ে যাওয়া হতো, এক মুখ দাড়ি গোঁফ নিয়ে মমতা ব্যানার্জি এর আসল দায়ী, মুখোমুখি বসানো হোক, এইরকম নানা রকম কথা বলতো। আজকে সব কথা গিলে ফেলেছে। শুধু তাই, কিন্তু আমার এখানে একটা প্রশ্ন, ওই তৃণমূল দলের কাছে, ওর কাছে, যে এই ধরনের কথা বলার জন্যে ও কি ক্ষমা চেয়েছে? চায়নি। তার মানে ও কথা প্রত্যাহার করেনি। ও কি কোথাও বলেছে আমি যা যা বলেছি অন্যায় বলেছি, একদম ওদের সম্পর্কে, মমতা ব্যানার্জি সম্পর্কে যা বলেছি ভুল বলেছি, কোথাও বলেনি। তার মানে তার নিজের জায়গা এখনও সে রয়েছে। সুতরাং এর কথাই কি উত্তর দেব? আরেকটা কথা, পাপ যারা করেছে তারা প্রায়শ্চিত্ত করে, তাহলে পাপ তো মেনে নিতে হবে যে হ্যাঁ পাপ করেছে, এবং এই পাপের কোনো সীমা পরিসীমা নেই। এই সরকারটা যা পাপ করেছে, আমি বলছি এর কোনো সীমা পরিসীমা নেই, কোনো ক্ষমাও নেই এই পাপের, কারণ এরকম ভয়াবহ পাপের কোনো ক্ষমা হয় না। ফলে যারা এরকম ভয়ঙ্কর পাপ করেছে তারা সমাধান করবে, আই ডোন্ট বিলিভ, আমার মনে হয় না এটা বিশ্বাস করার কোনো কারণ আছে। এরা পাপ করেছে, এই সরকার নিঃসন্দেহে পাপ তো এরা করেছেই, কিন্তু সমাধান এদের হাতে আর নেই, কারণ এরা পাপের ভাড়া পূর্ণ হয়ে গেছে, বলে না, এদের পাপের ভাড়া পূর্ণ হয়ে গেছে। সুতরাং সমাধান এই সরকার করতে পারবে না। স্যার, 1000 দিন ধরে যে সমস্ত চাকরি প্রার্থীরা ধর্ণা দিয়েছে তাদের সঙ্গে অবশেষে সোমবার দিন বৈঠক করার কথা ব্রাত্য বসুর, এবং ব্রাত্য বসু বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ই চাকরি দিতে পারেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ই চাকরি দেবেন। তাহলে কি এবার জট কাটবে বলে মনে হয় আপনার? দেখুন, ওরা 1000 দিন ধর্নায় বসেছে, প্রায় বিশ্ব রেকর্ড করে ফেলেছে, কিন্তু সরকারি মানে স্কুল চাকরির কোনো মানে অদূর ভবিষ্যতেও কী হবে কেউ জানে না। কিন্তু তারা যদি চাকরি পায় সবচেয়ে খুশি আমরা প্রত্যেকে হব, কারণ এইগুলো এতদিন বসে আছে। একটি মেয়ে তার মাথার চুল কামিয়ে ফেললো প্রতিবাদে, একটা মেয়ে তার মাথার চুলকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, সবচেয়ে বেশি যত্ন নেয়, সেটাকে সে কামিয়ে ফেললো প্রতিবাদে। সবে লজ্জা রাখার জায়গা নেই। এই সরকারটা, এই শাসক দলটা আমাদের লজ্জাই উপহার দিয়ে যাচ্ছে। কথা হলো যে তারা চাকরি পাবে কিনা, এই রকম কথা দেওয়া অনেক দিন আগে, 2009 সাল থেকেই, যখন লোকসভা নির্বাচনে তৃণমূল এতগুলো আসন পেল, তখন এই তৃণমূল নেত্রী তাদের একাধিক ধর্নায় গিয়েছিলেন, বলেছিলেন আমরা ক্ষমতায় আসি, আমরা সমস্যার সমাধান করে দেবো। আজকে দেখতে দেখতে 12 বছর পেরিয়ে গেল, 13 বছর হয়ে গেল, কিচ্ছু সমস্যার সমাধান তো হয়নি, বরং সমস্যার জট আরও বাড়ছে। ফলে আমার তেমন কোনো বিশ্বাস নেই, কিন্তু তারপরেও আমি ওদের হতোদ্যম করতে চাইছি না। তারা যদি পায় সবচেয়ে খুশি আমরা প্রত্যেকে হব, কারণ তাদের হকের চাকরি। এই সরকার, এই শাসক দল তাদের চাকরিটা চুরি করে নিয়েছে। তারা পেলে ভালো, তো খারাপ কি? পাক আগে, না চালে বিশ্বাস নেই। স্যার, আপনি এক্ষুনি বললেন যে আপনার এই যে না চালে বিশ্বাস নেই, আপনি হতোদ্যম হয়ে পড়েছেন। এই হতোদ্যম হয়ে পড়ার কিন্তু একটা প্রসঙ্গ তুলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে চাকরি, মানে সোমবার দিন যদিও বৈঠক আছে, কিন্তু তারপরেও তিনি বলছেন যে চাকরি, যে প্যানেলের কোনো লাইফ নেই, সেখান থেকে কিভাবে চাকরি হয় আমি মানে সেটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কারণ সুপ্রিম কোর্টও পর্যন্ত এই যে প্যানেলের যে মানে সময়সীমা সেটা বাড়াতে পারে না। তাহলে সেক্ষেত্রে কিভাবে তাদের চাকরি হতে পারে, বা এই যে যারা আজকে চাকরির আশায় বসে রয়েছেন তাদের জন্য কি বার্তা দিলেন তিনি? আপনি এ বিষয়ে কি বলবেন? দেখুন, একটা কথা বলি, একজন আইনজীবী যখন একটা আইনের বিষয় বলেছেন, আমি তো আর আইনের লোক নই, সুতরাং আমি ধরে নেব তিনি ঠিকই বলেছেন। যদি তার কথাটা ঠিক হয়, তাহলে আরেকটা জটিলতার দিকে আমরা চলে গেলাম। জটিলতাটা হচ্ছে যে সত্যি কি ওই পুরনো প্যানেল থেকে চাকরি দেওয়া যাবে? আর এটা একটা প্রশ্ন, যেটা করা যেত। আসলে এই সরকারটা যারা চালায়, তারা সরকারটা আইদার চালাতে জানে না, অথবা এমন জটিলতা তৈরি করে ফেলেছে, এরা ভান করছে যে জটিলতা, এরা জটিলতাটা বানিয়েছে। যেটা করা যেত সেটা হচ্ছে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের প্রত্যেকের চাকরিটাকে সরিয়ে দেওয়া চাকরি থেকে, বেআইনিভাবে যারা চাকরি পেয়েছে। কারণ চাকরিটা কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে যোগ্যরা পায়, যারা অযোগ্য টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের সরাতে হবে, যারা টাকা নিয়েছে তাদের সাজা দিতে হবে, এবং তারপর যাদের যদি সত্যি প্যানেল মানে এক্সপায়ার করে যায়, তাহলে আবার নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট করে এদের দরকার হলে এক্সট্রা ফেসিলিটি দিয়ে এমপ্যানেল করে চাকরি দেওয়া, এটাই হতো সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। এখন কাদের বোঝাবো? যারা বোঝে না, যারা অশিক্ষিতদের কি বোঝাবো? এদের শিক্ষা দীক্ষা আছে? আদৌ মিনিমাম শিক্ষা দীক্ষা আছে? এরা তো সেই পুরনো জিনিসটাকেই আবার ঘোট পাকিয়ে যায়, যাতে নিয়োগগুলো না হয়, আর যারা চাকরিটা পেয়েছে তাদের জন্য চাকরিটা না যায়। কারণ এখানেও এদের ভয় আছে, যারা চাকরিটা বেআইনিভাবে পেয়েছে তারা তো এমনি এমনি পায়নি, লক্ষ লক্ষ টাকা দিয়ে পেয়েছে। আর যদি সত্যি তাদের চাকরিগুলো আর চলে যায়, তাহলে যারা চাকরিটা নিয়েছে তাদের পিঠের চামড়া থাকবে নাকি? চামড়া গুটিয়ে নুন দিয়ে দেবে। ফলে এই ভয় ওরা পাচ্ছে।
এই ভয় পাচ্ছে বলেই এরা এখন তাদের চাকরি থেকে তাড়াতে চাইছে না, তাদের রাখার চেষ্টা করছে, আর যারা যোগ্য তাদের জন্য এক্সট্রা কিছু পোস্ট তৈরি করে নেওয়ার চেষ্টা করছে। অ্যাবসলিউটলি ব্যাপারগুলো বেআইনি হচ্ছে, যে কেউ কোর্টে গেলে এগুলো আবার আটকে যাবে। আমার ধারণা এই যারা সরকার চালাচ্ছে তারা চাইছে সব কিছু কোর্টে আটকাক, এইভাবে আটকে যতদিন পারবে যেন চলে যায়। এগুলো খুব স্বাভাবিক, কারণ অপরাধ যারা করে তারা চায় জিনিসটাকে লিঙ্গার করতে। স্যার, এবারে একটু রেশন দুর্নীতির বিষয়ে আপনাকে প্রশ্ন করি। সেটা হচ্ছে যে রেশন দুর্নীতি মামলা নিয়ে মঙ্গলবার চার্জশিট পেশ করেছে ইডি, এবং এই চার্জশিটে তারা জানিয়েছে যে 450 কোটি টাকার যে সরকারি তহবিল তছরূপ হয়েছে তাতে মূল অভিযুক্ত হচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক, খাদ্যমন্ত্রী তিনি ছিলেন, এবং বাকিবুর রহমান, এবং তাদের সাজানো ভুয়ো কৃষকদের অ্যাকাউন্টে এই সমস্ত টাকা গিয়েছে। তো আপনার কাছে এইটাই প্রশ্ন যে এই যে বিষয়টা এত বড় একটা স্ক্যাম, এটা কি মানে আমাদের যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রীও বটে, তার একেবারে নজরের অগোচরে ছিল, এটা কি আপনি বিশ্বাস করেন? এবং দ্বিতীয় যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এর পেছনে কি আরও কোনো মাথা থাকতে পারে, আরও কোনো বড় মাথা থাকতে পারে যারা এখনো পর্যন্ত সিবিআই এর র্যাডারের নিচে আসতে পারেনি? কারণ সিবিআই এর র্যাডারের নিচে কারা রয়েছে সিবিআই আপনাকেও বলবে না, আমাকেও বলবে না, সুতরাং কারা আছে না আছেন বলতে পারবো না। আমি বরং আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগে দিই। সেটা হচ্ছে যে এই ধরনের একটা অপরাধ, ঠিক যেরকম 100 দিনের কাজের প্রকল্পে টাকা মেরে দেওয়া, বা এই মানে শিক্ষা দুর্নীতি, চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তোলা, এটা 1 জন 2 জন 3 জন 4 জনের কাজ নয়, এটা একটা সংগঠিত চক্র, অর্গানাইজড ক্রিমিনাল গ্যাং এই কাজটা করেছে, এবং তারা পরস্পরের সঙ্গে সহযোগিতা করেছে এই চুরির ব্যাপারে, দুর্নীতির ব্যাপারে। তার সঙ্গে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, তারা কোনো একটা জায়গা থেকে মদতটা পেয়েছে, তা নইলে খুলেআম কাজটা করতে পারে না। খুলেআম কাজ করেছে মানে কোনো জায়গা থেকে মদত পেয়েছে, মাথায় কারোর হাত আছে। কার হাত আছে সেসব না জানলে আমি তো বলতে পারবো না, কিন্তু এই ধরনের কাজ 1 জন 2 জন কি 20 জন ব্যক্তিরও পক্ষে করা সম্ভব নয়, যদি না এর সঙ্গে একটা অর্গানাইজড গ্যাং এবং সাপোর্টেড অ্যান্ড প্যাট্রোনাইজড বাই পাওয়ারফুল গ্রুপ, এটা যদি না হয় এটা সম্ভব নয়। সুতরাং এর পেছনে একটা মদত যে আছে সে নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই, কার মদত সেটা খুঁজে বার করতে হবে। কিন্তু তার সঙ্গে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সরকার যারা পরিচালনা করেন, সরকারের শীর্ষ ব্যক্তিত্ব যারা, যেরকম কেন্দ্রীয় সরকারে যদি কোথাও কোনো গোলমাল হয়, প্রশ্নটা কিন্তু প্রধানমন্ত্রীর কাছে যাবে। সবাই জানতে চাইবে যে আপনি হচ্ছেন এই দেশের যে সরকার, সেই সরকারের মাথায় আপনি রয়েছেন, রাষ্ট্রের মাথা রাষ্ট্রপতি, কিন্তু সরকারের মাথা তো প্রধানমন্ত্রী। ঠিক সেই রকম রাজ্যের ক্ষেত্রে রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল, কিন্তু রাজ্য সরকারটাকে মূলত পরিচালনা করেন মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে মন্ত্রিপরিষদ। তাহলে মুখ্যমন্ত্রীর অগোচরে যদি এটা ঘটে গিয়ে থাকে, তাহলে কিন্তু যে কেউ বলতে পারে যে তাহলে কি মানে এই মুখ্যমন্ত্রিত্ব চালানোর মতো আদৌ তার কোনো মানে যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যাবে। কিন্তু কারণ আপনি জানতেই পারলেন না, এত বড় একটা ঘটনা ঘটে গেল চারিদিকে, আপনি যদি বলেন আমি জানতে পারতাম না, তাহলে তো লোকে আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন করবে, তাহলে তো লোকে অপদার্থ বলবে। আর এটা ঠিকই, কেউ যদি জেনে চুপচাপ থেকে থাকে তাহলে সে অপরাধী, কারণ সে অন্যায়টাকে সমর্থন করেছে। তাই হয় অপদার্থ নইলে অপরাধী, তার বাইরে কিচ্ছু হয় না। কিন্তু কারণ সরকার পরিচালনা একটা গুরুত্বপূর্ণ বিষয়, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন একটা আর্ট অফ দ্য গভর্নমেন্ট। সেই গভর্নেন্স যারা পরিচালনা করে, গভর্নেন্সের যারা লোক, তারা এই জানি না আমার অগোচরে ঘটে গেছে এই ধরনের তো বলতে পারে না। ওরা বললে কে শুনবে এটা? সুতরাং দায় নিতেই হবে, এটা হচ্ছে দায়বদ্ধ সরকারের বিষয়, দায় নিতেই হবে। আমি জানি না বললে হবে না, আমি জানি না বললে লোকে যোগ্যতা নিয়ে প্রশ্ন করবে। আর আমি জানি কিন্তু ঘটনা ঘটেছে, তাহলে কিন্তু লোকে বলবে যে আপনি তো সমান অপরাধী, কারণ আপনি জেনেও কিচ্ছু করেননি। কি উত্তর আসবে ভবিষ্যতে এটা দেখা যাবে। স্যার, কিন্তু এই বিষয়ে আরেকটা জিনিস যেটা বারবার কিন্তু উঠে আসছে, মানে আমাদের যিনি সরকারের মাথায় যিনি বসে আছেন, আপনি এক্ষুনি বললেন যার আন্ডারে মন্ত্রী পরিষদ চলছে, রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি দলীয় নেত্রীও বটে, তিনি কিন্তু প্রত্যেকবারই কিন্তু এই যে জ্যোতিপ্রিয় মল্লিককে যখন চোর বলে বিজেপি বিধায়করা বারবার দেগে দিচ্ছিলেন, তিনি কিন্তু বারবার তার বিরোধিতা করেছেন। তিনি কিন্তু বারবার বলেছেন যে বালু যে চোর সেটা আমি বিশ্বাস করি না। তাহলে তিনি পুলিশ মন্ত্রী, মানে ব্যাপারটা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না? তিনি পুলিশ মন্ত্রী হয়ে তিনি জানেন না এত বড় একটা স্ক্যাম হলো, আবার উনি বলছেন যে উনি চোর নন, মানে তার মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী তিনি চোর নন। ব্যাপারটা নিজে মানে নিজের মুখেই নিজে উল্টো কথা বলছেন, এমন ব্যাপারটা হলো কি না? এই সরকারের গোটাটাই কন্ট্রাডিকশনে ভর্তি। এরা এক কথা বলে, পরের সময় আরেক কথা বলে। সুতরাং কন্ট্রাডিকশন নতুন কোনো ব্যাপার নেই, এই সরকারের গোড়াই কন্ট্রাডিক্টরি ব্যাপার আছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে এটাও তো শুনেছি আমরা, কেষ্ট কি করেছে, কেষ্ট
কেষ্ট কী করেছে এত প্রমাণিত হচ্ছে, কত টাকা, কত কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে। কেষ্ট নাকি এখন খাবারও টাকা নেই শোনা যাচ্ছে, উকিল দেওয়ার টাকা নেই। কত ভরি সোনা, 500 না 550 ভরি। আমি জানি না যে তুমি এত একসঙ্গে 550 ভরি সোনা দেখেছো কিনা, আমি জীবনে দেখিনি 550 ভরি সোনা একসাথে। সোনার দোকানেও 550 ভরি সোনা সামনে রেখে দেয় না। তো 550 ভরি সোনার মালিক সে 600 কোটি টাকার মালিক। তার এই অমুক সেই বোম ভোলে না ভোলে বোম নানা রকম সব ইয়ে রয়েছে, মিল রয়েছে। তারপরেও কেউ যদি বলে কি করেছে কেষ্ট, তারপরে কেউ যদি বলে কি করে বালু, কি করলো পার্থ, কি করেছে বালু, তাহলে ধরে নিতে হবে তাহলে এই চুরি দুর্নীতি এদের চোখে চুরি নয়, দুর্নীতি নয়, এরা মনে করে এগুলো সব ঠিক আছে। তাহলে চুরি দুর্নীতি সম্পর্কে নতুন একটা অ্যাপ্রোচ তৈরি করছে যে সরকারি টাকা সরিয়ে দিলে এটা চুরি হয় না। হয় নাকি এগুলো কেউ মেনে নিতে পারে? আদৌ সম্ভব নাকি? ন্যাচারালি এর দায় নিতেই হবে, কিচ্ছু করার নেই। এসব কথা ঘুরিয়ে তো লাভ নেই, এসব কিছু না। এগুলোকে হচ্ছে টু ডাইভার্ট দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল। ওইভাবে হবে না। মানুষ কিন্তু সব জানে কি হয়েছে কি না হয়েছে, দলের ভূমিকা কী, সর্বোচ্চ নেতৃত্বের ভূমিকা কী, এবং এই নিচের তলার লোকগুলো কী করেছে সবাই জানে এগুলো। দাদা, এই যে দুর্নীতির প্রসঙ্গটা তুললেন তা নিয়েই জিজ্ঞাসা করছি। সেটা হলো যে কিছুদিন আগেই মহুয়া মৈত্রর যে একটা প্রবলেম তৈরি হলো, এই বিষয়টা নিয়ে কিন্তু তৃণমূল নেতৃবৃন্দ সবসময় মহুয়া মৈত্রর পাশেই দাঁড়িয়েছেন। কিন্তু এই বিষয়টা নিয়ে এখন প্রশ্ন তুলছেন যেখান থেকে মহুয়া মৈত্র মানে যেই কৃষ্ণনগর থেকে মহুয়া মৈত্র নির্বাচিত হয়েছেন সেইখানকারই প্রাক্তন যিনি নির্বাচিত ছিলেন সেই তাপস পাল, তার স্ত্রী এবং মেয়ে দুজনেই কিন্তু প্রশ্ন তুলেছেন যে আজকে মহুয়া মৈত্রর পাশে যেভাবে সরকার মানে তৃণমূল নেতৃত্ব দাঁড়িয়েছে, কই তাপসবাবুর বেলায় তো তেমন করে দাঁড়ালেন না। এই নিয়ে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছেন। এ বিষয়ে কি বলবেন? আমি ইন্টারভিউটা শুনেছি, সংবাদ মাধ্যমে এসেছি ইন্টারভিউটা, এবং এটা ঠিকই। একটা সময় তাপস পাল কিছু কথা বলেছিলেন যেটা বাংলা কেন গোটা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিল। এই ধরনের কথাবার্তা বলা যায় না। এবং তাঁর স্ত্রীর ইয়েতে শুনলাম তাপস পাল বলেছিলেন নাকি যে না, এই কথা বলে আমার পাপ হয়েছে, আমি জেলে তার প্রায়শ্চিত্ত করছি। এটা যদি তার হয়ে থাকে, নিঃসন্দেহে বলতে হবে নিজের ভুলটা উনি বুঝতে পেরেছেন, কারণ এই ধরনের কথাবার্তা বলা যায় না তিনি যে এটা দিয়েছিলেন। কিন্তু আবার এটাও ঠিক, যারা রাজনৈতিক দল করে তারা মনে করে বিপদে আপদে দল আমার পাশে দাঁড়াবে। আবার আমি যদি অপরাধ করি দল আমাকে শাস্তি দেবে, আবার আমি যদি বিপদে পড়ি দল আমার পাশে দাঁড়াবে। তৃণমূলের ক্ষেত্রে সেটা হচ্ছে কাজের ক্ষেত্রে কাজের সময় কাজই, কাজ ফুরোলে আমরা পাজি বলতাম, লোকে এখন কিষাণজি বলে। একসময় কিষাণজি এদের সাহায্য করেছিল, পরে সে কিষাণজির ডেড বডি পাওয়া গেল বুড়িশলের জঙ্গলে। সুতরাং কাজের সময় কাজই, আর কাজ ফুরোলে দিলাম একদম তাকে বাইরে ফেলে দিয়ে চলে এলাম। এটা করাই যায়, কতদিন চলবে এটা করে? মানুষ দলটা করবে তো? আসলে এই দলটা কেউই ভালোবেসে করে না, মতাদর্শগতভাবে কেউই দলটা করে না। দলটা কেন করে? সবাই পকেট ভর্তি করতে এই দলটা করতে এসছে। পকেট যেদিন ভর্তি হবে তারপর যদি দেখে দলের বিপদ সঙ্গে সঙ্গে পালাবে। 2021 সালে আগে দেখলে না একের পর এক লোকজন কীভাবে হাওয়া হয়ে যাচ্ছিল, আবার যে জিতেছে সঙ্গে সঙ্গে শুট করে দলের দিকে চলে গেছে। আবার যখন দলের খারাপ সময় আসবে, এবং আমি মনে করি খুব শিগগিরই আসবে, তাহলে আবার কেউ থাকবে না দলের সঙ্গে, আবার পালাতে থাকবে, কেউ থাকবে না। কারণ এই যখন জাহাজ ডোবে না, ইঁদুর ফিঁদুর যা আছে সব জলে ঝাঁপ মারে, কেউ থাকে না জাহাজে। এই দলের সঙ্গে কেউ থাকবে না। দেখা যাবে এই দলে মানে বাতি দেওয়ার মতো কেউ নেই। বহুদিন আমরা ক্ষমতার বাইরে ছিলাম, ভারতীয় জনতা পার্টি। এখনও 1984 সালে যখন 2টো আসন পেল, সবাই বলতে শুরু করেছিল বিজেপি আবার কেউ করে নাকি। সেই দল কিন্তু এখন 302-এর বেশি, 303টা আসন পেয়েছে 2018 সালে। মানুষ কেন বিজেপিটা করে? মতাদর্শগতভাবে দলটাকে ভালোবেসে করে। আমি বামপন্থীদের পছন্দ করি না, একদম পছন্দ করি না, কারণ এই পশ্চিমবাংলার যা বিপদ, যা অন্যায়, সেগুলো বামপন্থীরা করে গেছে, সিপিএম করে গেছে। তারপরেও একটা জায়গা বলবো, এখনও কিন্তু সিপিএম একটা মিছিল করলে কিছু লোক আসে, থাকে কিছু লোক, তারা মতাদর্শগতভাবে দলটা করে। এই তৃণমূল কী আছে আদর্শ? কেউ থাকবে দলটা? কেউ থাকবে না, সবাই পালিয়ে যাবে। ফলে তাপস পালের পরিবারে দুঃখ করার কিছু নেই, এইরকম দল পাশে দাঁড়ায় না। আর এই দলটাকে বিশ্বাস করে যারা নিজের জীবন করবে, একেবারে তুলে দেবে, তারা কিন্তু ঠকবে। উদাহরণ তাপস পাল। নিজেকে বাঁচাতে হয়। এই দলে গেলে আগে নিজে, ওই যে বলে না চাচা আপন প্রাণ বাঁচা, যদি নিজেকে না বাঁচাও তাহলে কিন্তু তাপস পাল হয়ে যেতে হতে পারে। খুব দুর্ভাগ্যজনক। কারণ তাপস পাল একসময়, আমি তাপস পালের সত্যি কোনো সিনেমা পুরোটা দেখিনি, একটাই দেখেছি দাদার কীর্তি, এছাড়া কোনো সিনেমা ওনার পুরোটা দেখিনি বসে। কিন্তু এটা তো ঠিক, আমি দেখিনি বলে আর কি লোক দেখেনি, বহু লোকে দেখেছে। এবং বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন একটা সময়, সুন্দর অভিনয় করতেন, মানে যতটুকু দেখেছি বেশ সুন্দর রোম্যান্টিক হিরোর ভূমিকা পালন করতেন। তাঁর এই হাল হলো, খুব দুর্ভাগ্যজনক। তাই আগে নিজেকে বাঁচিয়ে, আর আমার ধারণা তিনি ভুল দল সিলেকশন করেছেন, উচিত হয়নি তাঁর এই দলে যাওয়া, ভুল করেছেন।
স্যার মানে দল সিলেকশন হয়তো তিনি ভুল করেছিলেন, কিন্তু আপনি এক্ষুনি একটা কথা বললেন যে প্রত্যেকটা দলেরই উচিত যে যখন সে মানে দলের কর্মী যখন কোনো বিপদে পড়বে তার পাশে দাঁড়ানো, এবং যখন সে কোনো রকমভাবে অন্যায় করবে তাকে শাস্তি দেওয়া। তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা যেটা দেখা যাচ্ছে যে তাপস পাল যখন জেলে গেছিলেন তখন 1 কোটি টাকার বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছিল, মানে ছাড়া হয়েছিল, এবং তিনি আসার পর যখন ফিরে এলেন তখন নাকি নন্দিনী দেবীকে মানে তাপস পালের স্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আশ্বাস দিয়েছিলেন যে টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না, মলয় ঘটক ব্যাপারটা দেখে নেবেন। এবার নন্দিনী পালের বক্তব্য হচ্ছে যে তাপস পালের মৃত্যুর পর বারবার তারা মলয় ঘটক এবং পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেত্রী তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু তারা কেউ সাহায্য তো করেনি। এমনকি শোনা গেছে যে তাদের নাকি ফোন নাম্বার পর্যন্ত ব্লক করে দেওয়া হয়েছে। কি বলবেন এই নিয়ে? না, মলয় কথাটা মানে হচ্ছে হাওয়া বাতাস, ওই মলয়ের মধ্যে উড়ে বেরিয়ে গেছে আর কি আছে। কাজের সময় কাজ ছিল, তাপস পাল দলের পাশে দাঁড়িয়েছে, দলের তখন দরকার ছিল তাপস পালকে, তার রোম্যান্টিক হিরোর ইমেজটা দরকার ছিল, কাজে লাগিয়েছে। আর তাপস পালের যখন দরকার হলো দলকে, আর দলের পাশে নেই। অনেক আগে যেটা দরকার ছিল তাপস পালেরকে, দলের উচিত ছিল যখন উনি কৃষ্ণনগরে এই ধরনের কথা বললেন বা কোথাও ভুল হচ্ছে সতর্ক করা। এই দল তো কাউকে সতর্ক করে না। কিন্তু তারপর তখন তাপস পাল বিপদে পড়লেন, জেল অনেক দিন ছিলেন, যখন বেরিয়ে এলেন আইনগতভাবে তো বেরিয়েছেন, উনি তো জেল ভেঙে বেরিয়ে আসেননি, উনি আইনের চোখে বেরিয়েছেন। 1 কোটি টাকা যখন দেওয়ার প্রয়োজন ছিল, যখন দিতে এরা পারবে না বলবে কেন? বলেছে, তার স্ত্রী পরিবার আশা করেছিল যে টাকাটা পাবে, কিচ্ছু পায়নি। মলয় অমুক তুসুক, মলয় পবন বয়ে যাচ্ছে, কেউ সঙ্গে নাই, চলেই গেল, আর কী করা যাবে। এবং দুর্ভাগ্যজনক যেভাবে তার জীবনটা শেষ হয়েছে, এটা খুব খারাপ লাগে। তার আরও অনেক দিনই বাঁচার কথা ছিল, অভিনয় করতে পারতেন বা সমাজকে আরও কিছু দিতে পারতেন, পরিবারটা তার পরিজনকে হারালো, খুবই দুর্ভাগ্যজনক। ফলে ওই ওনার বোঝা উচিত ছিল ওই দলে একটাই পোস্ট, কিন্তু বাকি সব ল্যাম্প পোস্ট, এটা ওই দলের লোকেরাই বলেছে, আমরা কেউ বলিনি। এটা বোঝা উচিত ছিল, তার উচিত ছিল ওদের কাছে কি মানে মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রীর কাছে গিয়ে বলা যে যা করার আপনি করে দিন, ওরা কেউ কিছু করবে না। উনি হয়তো বিশ্বাস করেছেন, বিশ্বাস করলে ঠকেছেন, কি করা যাবে। এই দলের ক্ষেত্রে এটা খুব স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। অন্য দল আমার বেশি বলা উচিত নয়, কিন্তু বাস্তব তো এইটাই। ও বহু বাঙালি এরকম ঠকেছে, কিচ্ছু করার নেই। হাঁটুর ব্যথায় রিউমার্ট নিন, হাঁটুর ব্যথাটা কমবে। হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন। ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে। এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন।